বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের চাকরি প্রার্থীদের জন্য নিয়মিত আয়োজন, আমাদের নিয়মিত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি। গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনটির যে অ্যাডভান্সড কোর্সটি রয়েছে, সেই অ্যাডভান্সড কোর্সটিতে যে কার্ডগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখতে পাও, সেই কার্ডগুলোর আজ রয়েছে 15তম অর্থাৎ পঞ্চদশ কার্ডের উপর আলোচনা। তোমরা জানো গুরু ক্লাব হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক অ্যাপ্লিকেশন, যেটি প্লে স্টোরের থেকে আমরা বিনামূল্যে খুব সহজেই ডাউনলোড করতে পারি এবং ডাউনলোড করলে সেখান থেকে আমরা চাকরির জন্য বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে যেভাবে প্রস্তুত করতে পারি তার একটি ডেমো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে আগে দেখিয়ে নিচ্ছি। তারপর আমরা আজকের কার্ডের মূল আলোচনায় চলে যাব। তোমাদের জন্য প্রথমে রয়েছে, প্রথমে বাম পাশে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, বাম পাশের এই ছবিটি হচ্ছে গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর গুরু ক্লাবের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর তোমরা বাম পাশের এই ছবিটির মতো একটি ইন্টারফেস দেখতে পাবে, যেটি হচ্ছে গুরু ক্লাব অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। এই ইন্টারফেসটিতে যাওয়ার পর তোমরা দেখতে পাবে, এই ইন্টারফেসটিতে যাওয়ার পর তোমরা এখানে যে জায়গাটি লক্ষ্য করছো, ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসের এই লাল ব্যাকগ্রাউন্ডের যে লেখাটি রয়েছে, এই লাল ব্যাকগ্রাউন্ডের লেখাটি ডান পাশে আমি বড় করে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে কোন জায়গাটা থেকে আমরা প্রতিদিনের আলোচনাগুলো করি, কোন জায়গা থেকে আমরা প্রতিদিনের পড়াটি ঠিকভাবে পড়তে পারবো, নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। সেই যে জায়গাটি মূলত এটি হচ্ছে আমাদের পড়ার জায়গা, এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত কোর্স, যে কোর্সে 47টি কার্ড রয়েছে। 47টি এক্সামে বিসিএস প্রিলি কনফার্ম করার জন্য এই কোর্সটি থেকেই আমাদের আলোচনা আমরা শুরু করি প্রতিনিয়ত। তোমরা যারা যুক্ত হয়েছে তারা অন্যদেরকে যুক্ত করার জন্য খুব দ্রুত লাইভটি শেয়ার করবে এবং যারা লাইভটি শেয়ার করেছো তারা দ্রুত কমেন্টে জানাবে, তাহলে আমার আজকের ক্লাসের এই লেকচার শিটটি তোমাদেরকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। এর মধ্যেই মন্তব্য করেছো সিয়াম, জাপান থেকে দেখছি, ধন্যবাদ সিয়ামকে। সূর্যোদয়ের দেশ জাপান থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুমাইয়া সিথি মন্তব্য করেছে, সিয়ামকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং সুমাইয়া সিথিকে মন্তব্যের জন্য ধন্যবাদ। রমজানের জন্য স্টাডি রুটিন দিলে ভালো হতো। ঠিক আছে, চেষ্টা করব রমাদানের জন্য স্টাডি রুটিন কিভাবে দেয়া যায় এ ব্যাপারে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা আজকের ক্লাসের যে ধারাবাহিক আলোচনা রয়েছে সেখানে চলে যাচ্ছি তোমাদের জন্য। তোমরা জানো গুরু ক্লাবের এই 15তম অ্যাপের অ্যাপ্লিকেশনটির বিষয়বস্তু হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য। আজ আমরা ইংরেজি সাহিত্য সম্পর্কে আলোচনা করব। তোমাদের জন্য প্রথমেই একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ইজ কল্ড ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ লিটারেচার। 4টি অপশন রয়েছে, সিনেওলফ, বিওলফ, ক্যাডম্যান, নান অফ দেম। এই কোনটিকে ইংরেজি সাহিত্যের ফার্স্ট মনুমেন্ট বলা হয়? ইংরেজি সাহিত্যের ফার্স্ট মনুমেন্ট কোনটিকে বলা হয়? তোমার কাছে কোনটি সঠিক উত্তর মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। ইতিমধ্যে নাইম মন্তব্য করেছো, ময়মনসিংহ থেকে দেখছি স্যার, ধন্যবাদ নাইমকে। নাইম মোটামুটি
বেশ নিয়মিত আমাদের একজন শিক্ষার্থী। নাইমকে অভিনন্দন, মন্তব্যের জন্য ধন্যবাদ। এবং সেই সাথে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির উত্তর দ্রুত মন্তব্য করে জানাও। তোমাদের উত্তর সঠিক হোক কিংবা ভুল হোক, তোমরা কতটা অনুমান উত্তরে যেতে পারো সেইটি নিশ্চিত করার জন্য আমাদের মন্তব্য করতে হবে। ধন্যবাদ নাইমকে মন্তব্য করেছো অপশন বি অর্থাৎ বিওর। আমরা বাকিদের মন্তব্য আশা করছি। আমরা এই প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা করার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব সঠিক উত্তর কি। সিয়াম মন্তব্য করেছো অপশন এ, মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা সঠিক উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব। আমাদের প্রথমেই যে প্রশ্নটি আমরা রেখেছি তোমাদের জন্য, প্রশ্নটি হচ্ছে হুইচ ইজ কল্ড ফার্স্ট মনুমেন্ট। আমরা জানি মনুমেন্ট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ। এই ইংরেজি সাহিত্যের প্রথম স্মৃতিস্তম্ভ কোন সাহিত্যকে বলা হয়? এখানে যে সাহিত্যগুলো আমরা দেখতে পাচ্ছি, চারটি সাহিত্য এখানে, তিনটি সাহিত্য এখানে রয়েছে। অপশন এ তে রয়েছে তোমাদের জন্য সিনেওলফ, এরপর তোমাদের জন্য রয়েছে বিওলফ, ক্যাডম্যান। এই চারটির মধ্যে এই দ্বিতীয় যে অপশনটি রয়েছে বিওলফ, এই দ্বিতীয় অপশনের উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবং অন্য যে দুটি রয়েছে সেগুলো আমরা ইংরেজি সাহিত্যের যে প্রাচীন যুগ বা ইংরেজি সাহিত্যের যে প্রাথমিক পর্যায়, সেই পর্যায়েই আমরা ওই সাহিত্যগুলো পেয়েছি। তবে আমরা প্রথম মনুমেন্ট বলে থাকি সাধারণত বিওলফকে। এটি যারা মন্তব্য করেছো তাদেরকে ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ আমরা ইংরেজি সাহিত্যের প্রথম যে প্রথম যে এজটি শুরু হয়েছে সেই এজটিকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের যে টাইম ফ্রেমটি এখানে দেয়া আছে তোমরা লক্ষ্য করছো, 450 থেকে শুরু হয়েছে, যেটি 1066 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছে। এই জায়গাটিতে আমরা শুরু করেছি 450, যেটি মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বলছি। তোমরা এটি মনে রাখবে যে 450 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে ইংরেজি সাহিত্য। আমরা যদি বাংলা সাহিত্যের সাথে এটিকে তুলনা করি তাহলে আমরা বাংলা সাহিত্য দেখবো, বাংলা সাহিত্য শুরু হয়েছে কারো মতে 700 সাল থেকে, কারো মতে 900 সাল থেকে। যে চর্যাপদের কথা আমরা বলি সেই চর্যাপদ লিখিত হয়েছে কারো মতে 700 খ্রিস্টাব্দে, কারো মতে 900 খ্রিস্টাব্দে। কাজেই আমরা স্পষ্ট বুঝতে পারছি বাংলা সাহিত্যের চাইতে অনেক পুরনো, প্রায় 250 বছরের পুরনো সাহিত্য হচ্ছে ইংরেজি সাহিত্য। আমরা একটু তুলনা করি, ঠিক মনে রাখবো। এরপর আমরা যে জায়গাগুলো এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যে বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখব সেটি হচ্ছে প্রথম ক্যাডম্যান, এরপর রয়েছে সিনেওলফ, সেইন্ট ভেনারেবল বেদে এবং রয়েছে কিং আলফ্রেড দ্য গ্রেট। এই চারটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের যে গুরু ক্লাব অ্যাপটি রয়েছে তোমরা জানো, সেই অ্যাপটি থেকে আমরা যদি নির্দিষ্ট কার্ডের টপিক ডিটেইলসে চলে যাই তাহলে সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা আসলে কোন জায়গাটিতে রয়েছি। যদিও এই জায়গা থেকে প্রশ্ন তুলনামূলক কম হতে দেখা যায়, তাই আমরা আলোচনা না বাড়িয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াট টাইপ অফ লিটারেচার ইজ ট্রাভেলার? তোমাদের জন্য এবারের প্রশ্ন, হোয়াট টাইপ অফ লিটারেচার ইজ ট্রাভেলার? যে ট্রাভেলার নামের এই লিটারেচারটি বা এই সাহিত্যকর্মটি কোন ধরনের সাহিত্যকর্ম আমরা বলবো? এটি কোন ধরনের সাহিত্যকর্ম? এটি কি নোভেল, ড্রামা, স্টোরি না পোয়েম? তোমরা যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও এবং অন্যদেরকে যুক্ত করার জন্য তোমরা অবশ্যই মন্তব্যে তাদেরকে মেনশন করতে পারো, অথবা লিংক শেয়ার করতে পারো, অথবা এই লিংক কপি করে তাদেরকে পাঠিয়ে দিলেও তারা খুব দ্রুত আমাদের লাইভে যুক্ত হয়ে যাবে। তোমাদের যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট টাইপ অফ লিটারেচার ইজ ট্রাভেলার? ট্রাভেলার কোন ধরনের সাহিত্যকর্ম? আমরা এখানে দেখতে পাচ্ছি নোভেল, ড্রামা, স্টোরি, পোয়েম। এটি উপন্যাস, ড্রামা নাকি স্টোরি নাকি পোয়েম? আমরা কোন ধরনের সাহিত্যকর্ম বলবো এই ট্রাভেলারকে? তোমাদের যেটি সঠিক উত্তর মনে হচ্ছে তোমরা দ্রুত মন্তব্য করে জানাও। আমি এটার ব্যাখ্যা সহ উত্তরে চলে যাব।
অনেকেই যুক্ত হয়েছে, তোমাদেরকে এখন যারা যুক্ত হয়েছে তাদেরকে বলছি যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন। হোয়াট টাইপ অফ লিটারেচার ইজ ট্রাভেলার? ট্রাভেলারকে আমরা কোন ধরনের সাহিত্যকর্ম বলবো? সিয়াম মন্তব্য করেছে অপশন সি, অর্থাৎ স্টোরি বা গল্প। আমরা সঠিক উত্তরের জন্য একটু অপেক্ষা করব। আরো যারা যুক্ত আছো তারা দ্রুত তোমাদের যেটি সঠিক উত্তর মনে হচ্ছে মন্তব্যে জানাও। হোয়াট টাইপ অফ লিটারেচার ইজ ট্রাভেলার? ট্রাভেলারকে আমরা কোন ধরনের সাহিত্যকর্ম বলবো? আমরা এখানে যে চারটি অপশন দেখতে পাচ্ছি, এই চারটি অপশনের প্রথমটি রয়েছে নোভেল। নোভেল অর্থ আমরা জানি, নোভেল অর্থ হচ্ছে উপন্যাস। এরপরে রয়েছে ড্রামা। ড্রামা শব্দের অর্থ আমরা জানি, ড্রামা আমরা যেটি বাংলায় নাটক বলি সেটিকে ইংরেজি সাহিত্যে ড্রামা বলা হয়। এরপর রয়েছে স্টোরি। স্টোরি অর্থ হচ্ছে গল্প। তারপর রয়েছে পয়েম। পয়েম হচ্ছে পদ্য বা কবিতা। আমরা জানি যে কোনো সাহিত্য, বাংলা সাহিত্য বলি কিংবা ইংরেজি সাহিত্য বলি, সবচেয়ে প্রাচীন রূপ হচ্ছে এই পয়েম বা কবিতা। এখানে অন্য তিনটি যে অপশন রয়েছে সেই তিনটি পরবর্তীতে আমরা সাহিত্যের সংযোজন বা সাহিত্যকর্ম হিসেবে পেয়েছি। প্রাথমিক দিকে সাহিত্যকর্মের কর্মগুলো ছিল এই কবিতা নির্ভর, তাই এই ট্রাভেলার নামে যে সাহিত্যকর্মটি আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডে পেয়ে থাকি এটি হচ্ছে এক ধরনের কবিতা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়। তোমাদের জন্য এবারের প্রশ্ন, দ্য ডার্ক অর ব্যারেন পিরিয়ড হ্যাজ বিন স্টার্টেড ফ্রম। এখানে চারটি সাল দেওয়া রয়েছে, 1400, 1340, 1300 এবং 1066। কোন সাল থেকে ব্যারেন পিরিয়ড বা ডার্ক পিরিয়ড শুরু হয়েছিল? আমরা কোনটিকে সঠিক উত্তর মনে করছো তোমরা দ্রুত মন্তব্য করে জানাও। কত নম্বর প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ সেটি অবশ্যই মন্তব্যে যদি তোমরা সংক্ষেপে হলেও উল্লেখ করো তাহলে খুব ভালো হয়। আমি যেহেতু প্রশ্নের নম্বর সহ তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা নম্বর সহ মন্তব্য করলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে কোন প্রশ্নের উত্তর তুমি কোনটিকে বলছো। ইতিমধ্যে মন্তব্য করেছিলে সেলিম হাসান এবং নাইম, অপশন সি এবং এ বলেছিলে। আমরা 3 নম্বর প্রশ্নের মন্তব্য আশা করছি তোমাদের কাছ থেকে। ব্যারেন পিরিয়ড অথবা ডার্ক পিরিয়ড, আমরা যেটিকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে থাকি, ইংরেজি সাহিত্যেও এরকম একটা সময় ছিল। সেই সময়টি কোন সাল থেকে শুরু হয়েছিল বলে মনে করা হয়? আমরা এটি মন্তব্য করব। চমৎকার নাইমকে মন্তব্যের জন্য। নাইম মন্তব্য করেছো 1400 সালকে। এরপর সেলিম মন্তব্য করেছো 3 এ। মিসেস মায়া মন্তব্য করেছো এ, অপশন এ, অর্থাৎ 1400 সালকে তোমরা বলেছো ব্যারেন পিরিয়ড বা ডার্ক পিরিয়ড। তোমাদের মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সঠিক উত্তর হচ্ছে এই অপশন এ, অর্থাৎ 1400 সাল থেকে শুরু হয় এই ডার্ক পিরিয়ড। ডার্ক পিরিয়ড বলার কারণ হচ্ছে এই পিরিয়ডে আমরা ইংরেজি সাহিত্যের যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো সেগুলোর তেমন ভাবে পাওয়া যায়নি, যার কারণে এই 1400 সাল থেকে সময়টিকে আমরা ডার্ক পিরিয়ড বলে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পিরিয়ড সম্পর্কে আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি। এখানে ডার্ক পিরিয়ড একটি অপশন তোমাদের জন্য রয়েছে 1400 সাল থেকে, কারো মতে 1485, আবার কারো মতে 1500 সাল। আমরা যদি বলি 1400 সাল থেকে 1485, এখানে আমরা যেটা বলেছি 1400 সাল থেকে 1485 অথবা 1500 সাল, এই 85 থেকে 100 বছর সময়টিকে আমরা বলছি ডার্ক পিরিয়ড বা অন্ধকার যুগ। এখানে আরো দুইটি পিরিয়ড মিডল ইংলিশ পিরিয়ডের জন্য গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড, যেটিকে আমরা বলছি 1066 সাল থেকে 1340, এবং আরেকটি হচ্ছে দ্য এজ অফ চসার। চসার হচ্ছে একজন ইংরেজি সাহিত্যিকের নাম, যার নামে নামকরণ করা হয়েছে 1340 থেকে 1400। এই 60 বছর সময়কে চসারের যুগ বলা হয়। এটি আমরা মনে রাখবো। মিডল ইংলিশ পিরিয়ডের যে তথ্যগুলো আমরা টপিক ডিটেলসে পাবো সেগুলো দেখবো। সেই ক্ষেত্রে আমাদের 4 জন সাহিত্যিকের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিওফ্রে চসারের নাম রয়েছে, যার নামে আমরা একটি আলাদা এজি পেয়েছি, যেটা একটু আগে আমরা দেখলাম। এরপর রয়েছে উইলিয়াম ল্যাংল্যান্ড, এরপর রয়েছে জন উইক্লিফ এবং রয়েছে দান্তে। তাদের সম্পর্কে আমরা যে তথ্যগুলো পাবো, মূলত আমরা ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখবো সেগুলো হচ্ছে, প্রথমত আমরা কোন সাহিত্যিকের জন্ম তথ্য সম্পর্কে আমরা জানবো, কোন সাহিত্যিকের মৃত্যু তথ্য সম্পর্কে আমরা জানবো, সেটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল আমরা জানতে পারি, এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা যে বিষয়গুলোকে জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে লিটারারি ওয়ার্ক।
এই লিটারারি ওয়ার্কস অর্থাৎ সাহিত্য কর্ম সম্পর্কে আমরা জানবো কোন সাহিত্যিক কোন কর্মের জন্য বিখ্যাত এবং তার কোন কর্মটি ইংরেজি সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করেছে, সেই জায়গাগুলো ফোকাস করে আমরা যে চারজনের নাম দেখতে পাচ্ছি দ্য মিডল ইংলিশ পিরিয়ডের জন্য আমরা এই চারজন সাহিত্যিক সম্পর্কে জানার চেষ্টা করব। এর মধ্যে মন্তব্য করেছো অপশন সিয়াম বলেছো, অপশন ডি হালিমা ফরাজি মন্তব্য করেছো। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য পরবর্তী প্রশ্নে। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার 4 নম্বর প্রশ্ন। হু ইজ কল্ড মর্নিং স্টার অফ রিফরমেশন? কাকে ইংরেজি সাহিত্যের রিফরমেশনের মর্নিং স্টার বলা হয়? রিফরমেশন অর্থ তোমরা জানো পুনর্জাগরণ। তার পুনর্জাগরণের ভোরের তারকা, পুনর্জাগরণের ভোরের তারকা বলা হয় কাকে? কোন সাহিত্যিককে আমরা মর্নিং স্টার অফ রিফরমেশন বলে থাকি? দান্তে, উইক্লিফ, চসার এবং উইলিয়াম ল্যাংল্যান্ড। তোমরা মন্তব্য করে দ্রুত জানাও। এখানে আমরা যে 4টি নাম দেখতে পাচ্ছি, মন্তব্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ। সেলিম মন্তব্য করেছো, ফরাজি হালিমা ফরাজি মন্তব্য করেছো, উইলিয়াম চসার, সেলিমও মন্তব্য করেছো উইলিয়াম চসার। এরপর 4 নম্বর প্রশ্নের জন্য মারিয়া আক্তার মন্তব্য করেছো অপশন সি অর্থাৎ জিওফ্রে চসার। আমরা একটু আগে যে 4জন বিশেষ সাহিত্যিকের নাম লক্ষ্য করলাম, যে যাদেরকে আমরা এই পিরিয়ডের জন্য অর্থাৎ দা মিডল ইংলিশ পিরিয়ড যেটিকে আমরা বলেছি, মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এই সময়ের যে 3টি যুগ বিভাগ আমরা দেখেছি, সেই জায়গাতে আমরা উল্লেখযোগ্য 4জন সাহিত্যিকের কথা বলেছি, যে 4জন সাহিত্যিকের নাম আমাদের এই অপশনেও রয়েছে, দান্তে, জন উইক্লিফ, চসার এবং উইলিয়াম ল্যাংল্যান্ড। এই 4জনের কোন জনকে আমরা মর্নিং স্টার অফ রিফরমেশন বলে থাকি? তোমরা অনেকেই মন্তব্য করেছো অপশন সি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ জিওফ্রে চসারকে বলা হয় ইংরেজি সাহিত্যের পুনর্জাগরণের মর্নিং স্টার। তোমাদেরকে মন্তব্যের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। হুইচ ওয়াজন্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসা পিরিয়ড? তোমরা রেনেসা পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক ছিল না কোনটি? এখানে 4টি ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। হিউম্যানিজম বলা হয়েছে, ন্যাচারালিজম রয়েছে অপশনে, সেকুলারিজম রয়েছে এবং সোশ্যালিজম রয়েছে। কোনটি রেনেসা পিরিয়ডের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য ছিল না? দ্রুত মন্তব্য করে জানাও। মারিয়া আক্তার মন্তব্য করেছে অপশন সি। এ পর্যন্ত তোমাদের অপশনগুলো ছিল 4 নম্বর প্রশ্নের জন্য। আমি এবার 5 নম্বর প্রশ্ন যেটি দেখতে পাচ্ছ, 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি মনে করছো? অপশন দ্রুত জানা থাকলে উত্তরে জানাও, না জানা থাকলে তুমি অনুমান করে মন্তব্য করো, তারপর আমি যখন ব্যাখ্যা করব তখন তুমি বুঝতে পারবে কোনটি সঠিক উত্তর এবং অন্যগুলো কেন সঠিক উত্তর নয়। সেই ব্যাখ্যায় আমরা যাব, তা জানার জন্য তোমাকে মন্তব্য করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। যারা যুক্ত আছো অন্যদেরকে যুক্ত করার জন্য দ্রুত লাইভটি শেয়ার করে দিবে। এর মধ্যেই মারিয়া আক্তার এবং হালিমা ফরাজি, তোমরা হয়তো এটি 5 নম্বর প্রশ্নের জন্য উত্তর করেছো। হালিমা ফরাজি বলেছে অপশন সি অর্থাৎ সেকুলারিজম, মারিয়া আক্তার উত্তর করেছো হিউম্যানিজম। এরপর হ্যাঁ, মায়া উত্তর করেছো 5 নম্বর প্রশ্নের জন্য অপশন এ অর্থাৎ হিউম্যানিজম। আমরা কোনটিকে সঠিক উত্তর বলছি? আমরা প্রশ্নে বলেছি যে কোনটি রেনেসা পিরিয়ডের বৈশিষ্ট্যের মধ্যে ছিল না। রেনেসা পিরিয়ডে যেসব সাহিত্যকর্ম রচিত হয়েছে তার বৈশিষ্ট্য ছিল না কোনটি? আমরা যদি উত্তরে চলে যাই তাহলে দেখব এখানে প্রথম যে অপশনটি রয়েছে হিউম্যানিজমের অর্থ হচ্ছে মানবতাবাদ, আমরা জানি। এরপর রয়েছে ন্যাচারালিজম, ন্যাচারালিজমকে বলা হয় প্রকৃতিবাদ। এরপর রয়েছে সেকুলারিজম, অর্থ আমরা জানি ধর্ম নিরপেক্ষতাবাদ।
এরপর রয়েছে সোশ্যালিজম অর্থ আমরা জানি সমাজতন্ত্র। এখানে সঠিক উত্তর হবে এই সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র রেনেসাঁ পিরিয়ডের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য ছিল না। অন্য যে তিনটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, হিউম্যানিজম, ন্যাচারালিজম, সেকুলারিজম, এই বিষয়গুলো ছিল রেনেসাঁ পিরিয়ডের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য। এভাবেও প্রশ্ন হতে পারে, তাই তোমাদের জন্য এই প্রশ্নটিও মনে রাখতে হবে। সঠিক উত্তর হচ্ছে সোশ্যালিজম বা সমাজতন্ত্র। অন্য যে তিনটি অপশন রয়েছে সেগুলো রেনেসাঁ পিরিয়ডের সাহিত্যকর্ম ছিল। প্রশ্নের উত্তর সঠিক হোক কিংবা ভুল হোক, মন্তব্য করে তোমরা যুক্ত থাকবে, তাহলে নতুন কিছু জানতে পারবে। এবং এই ভুল করে তুমি যে সঠিক উত্তরটি জানবে, সেই সঠিক উত্তরটি তোমার অনেকদিন পর্যন্ত মনে থাকবে। তুমি সহজে পরবর্তীতে সেম ভুলটি হয়তো আর করবে না। তাই ভুল করলে সংকোচের কিছু নেই, তোমরা ভুল করলেও মন্তব্য করতে থাকবে। এবারে তোমাদের জন্য রয়েছে রেনেসাঁ পিরিয়ড সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি, যেটি 1500 সাল থেকে শুরু হয়েছে এবং 1660 সাল, মোট এখানে 160 বছর সময়ের একটি যে পিরিয়ড, এটিকে আমরা বলছি রেনেসাঁ পিরিয়ড। ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড, যেখানে তোমরা লক্ষ্য করছো এই 1500 সাল থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত এই 160 বছরকে এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা লক্ষ্য করছো, প্রথমটিকে বলা হয়েছে প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁর প্রস্তুতি। এরপর রয়েছে এলিজাবেথেন এজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, রানী এলিজাবেথের নামে নামকরণ করা হয়েছে 1558 থেকে 1603 সালের এই সময়টিকে। এরপর রয়েছে জেকোবিয়ান এজ, জেকবের নামে নামকরণ করা হয়েছে। এরপর ক্যারোলিন এজ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যারোলিন এজ হচ্ছে 1625 থেকে 1649। এরপর রয়েছে কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ সম্পর্কে আমরা জানি, এই কমনওয়েলথের নামেও একটি ইংরেজি সাহিত্যের পিরিয়ড রয়েছে 1649 থেকে 1660, 11 বছরের এই সময়। এখানে আমরা প্রত্যেকটি পিরিয়ড সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই পিরিয়ডগুলোর যে টাইম ফ্রেম রয়েছে সেই টাইম ফ্রেমটি আমরা মনে রাখবো, এবং কোন পিরিয়ডে কোন কোন উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন, তাদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো কি ছিল, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। জানার জন্য আমাদের যে জায়গাটি রয়েছে, আমরা বলে থাকি যে কোনো বাজারের বইয়ের চাইতে আমাদের সমৃদ্ধ যে জায়গাটি, সেটি হচ্ছে আমাদের গুরু ক্লাব অ্যাপ এর টপিক ডিটেইলস। আমরা যখন নির্ধারিত কার্ড পরে যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করব, তখন আমরা এই জায়গাটিতে যাব। টপিক ডিটেইলসে যদি আমরা যাই, তাহলে আমরা বিস্তারিত এই জায়গাগুলো থেকে পড়তে পারবো। তোমরা দেখতে পাচ্ছ রেনেসাঁ পিরিয়ডে আমরা যেটিকে বলছি প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁ পিরিয়ডের যে 5টি স্টেপ আমরা বলেছি, 5টি আলাদা আলাদা ক্লাস আমরা বলেছি, তার মধ্যে প্রথমটিকে আমরা বলেছি প্রিপারেশন ফর রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁ যুগের প্রস্তুতি। এটি হচ্ছে 1500 সাল থেকে শুরু হয়েছিল, 1558 সাল পর্যন্ত চলেছে। এখানে 4 জন সাহিত্যিকের নাম আমাদের জন্য উল্লেখযোগ্য। একটি হচ্ছে ম্যাকিয়াভেলি, যে নামটি অত্যন্ত পরিচিত একটি নাম। আমরা রাষ্ট্রবিজ্ঞান বা বিভিন্ন এর জন্য আমরা এই ম্যাকিয়াভেলির নাম শুনে থাকি। ম্যাকিয়াভেলির নামের সাথে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে দ্য প্রিন্স, তোমরা শুনে থাকবে। প্রিন্স নামের এই বিখ্যাত জগৎ বিখ্যাত বইটি লিখেছেন ম্যাকিয়াভেলি। এরপর আমরা দেখতে পাচ্ছি স্যার থমাস মোর লিখেছেন, তার সময়কাল ছিল 1478 থেকে 1535 সাল পর্যন্ত। এরপর রয়েছে নিকোলাস ওডাল, এরপর রয়েছে থমাস নর্টন, যাদের সম্পর্কে আমরা এই রেনেসাঁ পিরিয়ডের প্রাথমিক দিকেই জানতে পারি। তাদের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা মনে রাখার চেষ্টা করব। এবারে তোমাদের জন্য ষষ্ঠ প্রশ্ন, আজকের আলোচনার 6 নম্বর প্রশ্ন, হু রট দ্য প্রিন্স? দ্য প্রিন্স সাহিত্যকর্ম কার রচনা, কে লিখেছেন? তন্দ্রা মন্তব্য করেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তন্দ্রা। হালিমা ফরাজি মন্তব্য করেছো, থ্যাঙ্কস, তোমাকেও ধন্যবাদ। এখন যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, 6 নম্বর প্রশ্ন, কে দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতা? তোমরা দ্রুত মন্তব্য করে জানাও। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা কে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, যেটি তোমাদের একই সাথে ইংরেজি সাহিত্য ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বা সাধারণ জ্ঞানের প্রশ্নেও জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো অনেক সময় আমরা নৈতিকতা, সুশাসন
এই জায়গাতেও আমরা এই ধরনের প্রশ্ন আসতে দেখি, সেখানেও আমাদের এই প্রশ্নটি কাজে লাগতে পারে। অর্থাৎ একই প্রশ্ন, একই উত্তর, একই তথ্য আমার 3টি জায়গাতে কাজে লেগে যাচ্ছে। এটি ইংরেজি সাহিত্যতেও আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কতেও কাজে লেগে যেতে পারে, অথবা আমরা যেটি বলছি যে নৈতিকতা ও সুশাসন, সেখানেও প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এর মধ্যেই তন্দ্রা মন্তব্য করেছো এবং রায়নার রহমান মন্তব্য করেছো অপশন সি অর্থাৎ মেকিয়াভেলি। দ্য প্রিন্স গ্রন্থের লেখক তোমরা বলেছো মেকিয়াভেলি। তোমাদের প্রশ্নের উত্তরের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেকিয়াভেলি। সঠিক উত্তর হচ্ছে মেকিয়াভেলি। অন্য যে অপশনগুলো রয়েছে এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, তোমরা জানো তাদের সম্পর্কেও আমরা তাদের কাছ থেকে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এইসব বিভিন্ন ধারণা আমরা সক্রেটিসের কাছ থেকে পেয়েছি, এরিস্টটলের কাছ থেকে পেয়েছি। এই জায়গাগুলো থেকে আমরা যে প্রশ্নের গ্রন্থের কথা বলা হয়েছে দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। তোমাদের সঠিক উত্তরের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। তোমরা দেখতে পাচ্ছ এলিজাবেথান এজ হচ্ছে আমরা যেখান থেকে আমরা বলছি যে রেনেসা পিরিয়ড আমরা ভাগ করেছি 5 ভাগে। প্রথম ভাগটিকে আমরা বলেছি প্রিপারেশন ফর রেনেসা, দ্বিতীয় ভাগটাকে আমরা বলছি এলিজাবেথান এজ, অর্থাৎ যেটি শুরু হয়েছে 1558 সাল থেকে চলেছে 1603 সাল পর্যন্ত। এখানে আমরা উল্লেখযোগ্য যে সব সাহিত্যিকের সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমে রয়েছেন স্যার ফিলিপ সিডনি, তার সম্পর্কে আমরা জানবো। এডমান্ড স্পেন্সার সম্পর্কে আমরা জানবো। ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জানতে হবে। ফ্রান্সিস বেকন সম্পর্কে জানতে হবে। থমাস কিড সম্পর্কে জানতে হবে। বেন জনসন সম্পর্কে জানতে হবে এবং উইলিয়াম শেক্সপিয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের জন্য যে মানুষটির নাম এককভাবে উল্লেখযোগ্য বলা যায় তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আমরা পেয়েছি কোন পিরিয়ডে এবং তার সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পিরিয়ড হচ্ছে এলিজাবেথান এজ এবং তার সময়কাল হচ্ছে 1558 থেকে 1603। এক্ষেত্রে আমরা শেক্সপিয়ার সম্পর্কে অনেক কিছু অর্থাৎ বিস্তারিত জানার চেষ্টা করব। তার জন্ম সম্পর্কে আমাদের জানতে হবে, তার মৃত্যু সম্পর্কে আমাদের জানতে হবে, তার সাহিত্যকর্মের একটা বড় অংশ যেহেতু ড্রামা সম্পর্কে আমরা জানবো। সেই সাথে উইলিয়াম শেক্সপিয়ারের যে পদ্য রয়েছে, উইলিয়াম শেক্সপিয়ারের ইংরেজি সাহিত্যে অন্যান্য যে সাহিত্যকর্মের অবদান রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। এখানে জানার জন্য আমি বলেছি আমাদের যে টপিক ডিটেলসটি রয়েছে সেখান থেকে তোমরা পর্যাপ্ত তথ্য পেয়ে যাবে, সেটি জেনে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কিংবা কোনো বিষয় নিয়ে আপত্তি থাকে অবশ্যই তোমরা সেটিও মন্তব্য করে জানাবে। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য। এখানে বলা হয়েছে কোনটি ক্রিস্টোফার মার্লো এর নাটক? 4টি নাটকের নাম দেওয়া হয়েছে অপশনে। অপশন এ তে রয়েছে ডক্টর ফস্টাস, অপশন বি তে রয়েছে ইউ নেভার ক্যান টেল, অপশন সি তে রয়েছে ম্যাকবেথ, অপশন ডি তে রয়েছে দ্য মার্ডার ইন ক্যাথেড্রাল। আমরা কোন নাটকটিকে বলবো ক্রিস্টোফার মার্লোর লেখা? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও কোনটিকে সঠিক উত্তর মনে করছো। ধন্যবাদ মন্তব্যের জন্য। ইতিমধ্যেই মন্তব্য করেছো জবা বলেছো অপশন এ, ফরাজি বলেছো অপশন এ, তন্দ্রা বলেছো ডক্টর ফস্টাস, মিসেস মায়া বলেছো অপশন ডি অর্থাৎ দ্য মার্ডার ইন ক্যাথেড্রাল, রায়না রহমান বলেছো অপশন এ। ইতিমধ্যেই জবা মন্তব্য করেছো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জবা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ 8 নম্বর প্রশ্ন হচ্ছে এটি আমাদের আজকের আলোচনার। আমরা ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জেনেছি, যাকে আমরা বলেছি রেনেসা পিরিয়ডের এলিজাবেথান এজের একজন উল্লেখযোগ্য লেখক। এই ক্রিস্টোফার মার্লোর লেখা নাটক হচ্ছে ডক্টর ফস্টাস, একটি বিখ্যাত নাটক ইংরেজি সাহিত্যের। এই নাটকটি হচ্ছে ক্রিস্টোফার মার্লোর লেখা এবং অন্য যে অপশন দুটি আমরা দেখতে পাচ্ছি তারপরে ইউ নেভার ক্যান টেল এবং ম্যাকবেথ, এই দুটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক। আমরা এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। এরপরের
যে প্রশ্নটি তোমাদের জন্য, দ্য ফেয়ারি কুইন ইজ রিটেন বাই। 9 নম্বর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দ্রুত সঠিক উত্তর মন্তব্য করে জানাবে। রায়না রহমানকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য। অপশন এ, আসলেই ওটি ডক্টর ফস্টাসির সঠিক উত্তর ছিল আমাদের 8 নম্বর প্রশ্নের। এবারে যে 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইন এই সাহিত্যকর্মটিকে আমরা কার লেখা সাহিত্যকর্ম বলবো? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্রশ্নটি তোমাদের জন্য ইতিমধ্যেই মন্তব্য করেছো, জবা বলেছো এডমান্ড স্পেন্সার, দ্য ফেয়ারি কুইনের লেখক এডমান্ড স্পেন্সার। এরপর ফরাজি, হালিমা ফরাজি মন্তব্য করেছে অপশন এ অর্থাৎ স্যার ফিলিপ সিডনি। তোমরা সঠিক উত্তর কোনটিকে মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। আমি এই প্রশ্নের চমৎকার। অনিলা আক্তার মন্তব্য করেছো এডমান্ড স্পেন্সার। তন্দ্রা মন্তব্য করেছো অপশন ডি অর্থাৎ এডমান্ড স্পেন্সার। আমরা যদি এই প্রশ্নের সঠিক উত্তরে চলে যাই, আসলে এই প্রশ্নটির আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তী ইংরেজি সাহিত্যের যে পেজটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেখান থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। এখানে ফেয়ারি কুইন নামে যে উল্লেখযোগ্য সাহিত্যকর্মটি রয়েছে ইংরেজি সাহিত্যের, এই ফেয়ারি কুইনের মূল লেখক হচ্ছে এডমান্ড স্পেন্সার। আমরা চলে যাচ্ছি যে জায়গা থেকে আমি প্রশ্নটি নিয়ে এসেছি সেটি বোঝার জন্য। এরপর তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু ইজ কল্ড দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের কাকে আমরা গ্রেটেস্ট ড্রামাটিস্ট বা সবচেয়ে বড় নাট্যকার বলে থাকি? সবচেয়ে বড় নাটক নির্মাতা কে? 10 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, হু ইজ কল্ড দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার? যে 4 জনের নাম তোমরা দেখতে পাচ্ছ তারা কম বেশি সবাই নাটক রচনা করেছেন, স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন এবং উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা এক্ষেত্রে যেটা করবে, ইংরেজি সাহিত্যের সাহিত্যিকদের সম্পর্কে যখন তোমরা জানবে তখন অবশ্যই সাহিত্যিকদের নামের স্পেলিংটিও তোমরা জানার চেষ্টা করবে। অনেক সময় তাদের সাহিত্যিকদের নাম স্পেলিং এর জায়গায় চলে আসে, অথবা অপশনে তাদের নামটি একাধিকবার স্পেলিং ভুল করে উল্লেখ করতে পারে। সেক্ষেত্রে তোমাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে সঠিক স্পেলিং এর মাধ্যমে। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করেছো, সঠিক উত্তর বলেছো অপশন ডি অর্থাৎ ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় নাট্য নির্মাতা তোমরা বলেছো উইলিয়াম শেক্সপিয়ারকে। সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আমরা আগে বলেছি যে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছেন ইংরেজি সাহিত্যের সবার আগে যার নাম এবং সবচেয়ে উল্লেখযোগ্য যার নাম, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। তিনি মূলত নাটক নির্মাণ করেছেন। নাটকের জন্যই তার এই ইংরেজি সাহিত্যে তার অবদানকে এতটা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তোমাদের জন্য এবারের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, বেন জনসন ইন্ট্রোডিউসড। বেন জনসন ইংরেজি সাহিত্যে কোন ধারার প্রবর্তন করেন? বা ইংরেজি সাহিত্যে যে 4টি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এলিগরি অর্থাৎ রূপকধর্মী ইংরেজি সাহিত্যের সাহিত্যকর্ম, এরপর রয়েছে হিরোইক ড্রামা যেগুলোকে আমরা বীরত্ব ধর্মী নাটক বলি, কমেডি অফ ম্যানার্স রয়েছে, কমেডি অফ হিউমার্স রয়েছে। এই কোনটিকে আমরা বলছি যে বেন জনসনের মাধ্যমে ইংরেজি সাহিত্যে কোন ধারাটি চালু হয়েছে? তোমরা নিশ্চয়ই অপশন দেখতে পাচ্ছ। হ্যাঁ, 11 নম্বর প্রশ্নের জন্য জবা মন্তব্য করেছে অপশন ডি কমেডি অফ হিউমার্স। বাকি যারা যুক্ত আছো তারাও দ্রুত তোমাদের মন্তব্য করে তোমাদের সঠিক উত্তর যেটিকে মনে করছো দ্রুত জানাও। এবং লাইভটিতে অন্যদেরকে যুক্ত করার জন্য তোমরা কমেন্টে তাদেরকে মেনশন করতে পারো অথবা লিঙ্কটি তাদেরকে শেয়ার করতে পারো। অনিলা আক্তার মন্তব্য করেছে অপশন এ এলিগরি। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আমরা এখানে যে সাহিত্যিক সম্পর্কে বলছি তিনি হচ্ছেন বেন জনসন। বেন জনসনকেও আমরা এলিজাবেথান এই পিরিয়ডের একজন সাহিত্যিক বলি। এরপর আমরা যে সাহিত্য যুগ সম্পর্কে কথা বলবো, সেই সাহিত্য যুগে বেন জনসন একজন উল্লেখযোগ্য লেখক। তিনি ইংরেজি সাহিত্যে কোন ধারার প্রবর্তন করেন? 4টি অপশন রয়েছে, এর মধ্যে তন্দ্রা মন্তব্য করেছে কমেডি অফ হিউমার্স।
সঠিক উত্তর হচ্ছে বেন জনসন ইংরেজি সাহিত্যে প্রবর্তন করেন কমেডি অফ হিউমার্স, অর্থাৎ কমেডি অফ হিউমার্স ধর্মী যে ইংরেজি সাহিত্যকর্মগুলো সেগুলো মূলত শুরু হয়েছে বেন জনসনের সাহিত্যকর্মের মধ্য দিয়ে। অন্য যে তিনটি রয়েছে এলিগরি, রূপক, এটি হচ্ছে বীরত্বধর্মী নাটক, এবং কমেডি অফ ম্যানার্স সাধারণ আচরণের যেসব কমেডি, এই জায়গাগুলোতে আমরা বেন জনসনের অবদানের চাইতে কমেডি অফ হিউমার্সে বেন জনসনকে বেশি স্মরণ করা হয়। তাই সঠিক উত্তর হবে অপশন ডি। তোমাদের জন্য বেন জনসন সম্পর্কে বলেছি আমরা। এখন তোমরা দেখতে পাচ্ছ জ্যাকোবিয়ান পিরিয়ড সম্পর্কে, যে জ্যাকোবিয়ান পিরিয়ডটি শুরু হয়েছে 1603 থেকে 1625। আমরা যে রেনেসাঁ পিরিয়ড শুরু করেছি আলোচনা, তোমরা জানো রেনেসাঁ পিরিয়ডের আলোচনাতেই আমরা রয়েছি। রেনেসাঁ পিরিয়ডকে আমরা মোট 5টি ভাগে ভাগ করেছি। 5টি ভাগের এটি হচ্ছে তৃতীয় ভাগ। এর আগে আমরা এলিজাবেথান এজ এবং প্রিপারেশন ফর রেনেসাঁ সম্পর্কে বলেছি। জ্যাকোবিয়ান পিরিয়ডের যাদের নাম উল্লেখযোগ্য, তোমরা জানো জন ডন, এরপর রয়েছে অ্যান্ড্রু মার্ভেল, রয়েছে হেনরি ভন, এরপর রয়েছে জর্জ হারবার্ট, আব্রাহাম কাউলি। এদের সম্পর্কে আমরা বিশেষভাবে জানবো এবং আমাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো সম্পর্কে আমাদের টপিক ডিটেলসে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে, তোমরা সেখান থেকে জেনে নেবে। এরপর রয়েছে তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, বেটার মাই হার্ট by John Donne is a sonnet, an epic, a lyrical ballad, and elegy. আমরা এই 4টি অপশনের কোনটিকে বলবো, অর্থাৎ বেটার মাই হার্ট জন ডনের লিখিত একটি সাহিত্যকর্ম, সেটি কোন ধরনের সাহিত্যকর্ম? এটাকে আমরা সনেট বলবো, এপিক, নাকি লিরিক্যাল ব্যালাড, নাকি এলিজি? যেন সনেট অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা, এপিক হচ্ছে মহাকাব্য, লিরিক্যাল ব্যালাড হচ্ছে যেটি আমরা বলি গীতিকা এবং ছন্দধর্মী গীতিকা। এরপর এলিজি হচ্ছে আমরা যেটিকে বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্য বলি, অর্থাৎ শোক গাথা যেসব কাব্য সেগুলোকে বলা হয় ইংরেজি সাহিত্যে এলিজি। তোমরা দেখতে পাচ্ছ এটা চমৎকার মন্তব্য করেছো। তন্দ্রা বলেছো অপশন এ অর্থাৎ সনেট। হালিমা ফরাজি বলেছো অপশন ডি অর্থাৎ এলিজি। আমরা সঠিক উত্তর কোনটাকে বলবো? অন্য যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। বেটার বাই হার্ট জন ডনের লেখা এই সাহিত্যকর্মটি কোন ধরনের সাহিত্যকর্ম? এটি কি সনেট, এপিক, লিরিক্যাল ব্যালাড, নাকি এলিজি? তোমরা সঠিকভাবে আমাকে শুনতে না পেলে অবশ্যই মন্তব্য করে জানাবে, অথবা তোমাদের কাছে আমি বলেছি যে আমাদের ক্লাসে তোমরা সঠিকভাবে শুনতে পাও কিনা, নতুন কিছু শিখতে পারো কিনা, বা ক্লাসে তোমাদের কেমন লাগছে, ক্লাসে আমরা আরো নতুন কি যুক্ত করলে ক্লাস আরো বেশি তোমাদের জন্য উপকারী মনে হবে, বিষয়গুলো অবশ্যই তোমরা মন্তব্যে আমাদের পরামর্শগুলো দিলে আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরো বেশি সহায়ক ক্লাসগুলো আগামীতে উপহার দিতে। আমরা রেজওয়ান আহমেদ মন্তব্য করেছে অপশন ডি অর্থাৎ এলিজি। হালিমা ফরাজিও বলেছে অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের বেটার মাই হার্ট জন ডনের লেখা একটি সনেট। এটা হচ্ছে সনেট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা অন্য যে তিনটি দেখছি, এপিক অর্থ হচ্ছে মহাকাব্য, এরপর আমরা লিরিক্যাল ব্যালাড বলেছি যেটা ছন্দধর্মী গীতিকা আমরা বলে থাকি, এরপর রয়েছে মর্সিয়া সাহিত্য অর্থাৎ এলিজি শোক কবিতা, শোক কাব্য। এইগুলো সঠিক উত্তর। বেটার মাই হার্ট জন ডনের লেখা এই উল্লেখযোগ্য সাহিত্যকর্মের জন্য নয়, সাহিত্যকর্ম হচ্ছে সনেট। হ্যাঁ, তোমাদের জন্য এবারে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায় এরকমই একটি কমন প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই মন্তব্য করবে। হালিমা ফরাজি বলেছে অল রাইট, থ্যাংক ইউ। এরপর যে প্রশ্নটি 13 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্যারাডাইজ লস্ট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, এডমান্ড স্পেন্সার, স্যার ফিলিপ সিডনি। রেজওয়ান বলেছে অপশন বি। মন্তব্যের জন্য ধন্যবাদ রেজওয়ানকে। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। জবা বলেছ জন মিল্টন। প্যারাডাইজ লস্ট লিখেছেন জন মিল্টন, চমৎকার। অনিলা আক্তার মন্তব্য করেছো জন মিল্টন। আরো যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। আমরা যে জন মিল্টন সম্পর্কে আমরা জানি, উনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের একজন মহাকবি। উনি মহাকাব্য লিখেছেন, যে মহাকাব্য
হালিমা ফরাজি বলেছে স্যার এগুলো কি বিসিএস? যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইংরেজি সাহিত্য থেকে এ ধরনের প্রশ্নগুলো আমরা আসতে দেখি। বিসিএস এর বিগত বছরের প্রশ্নতেও আমরা কিছু প্রশ্ন এখানে কমন পাবো, কিছু নতুন বিষয় আমরা এখান থেকে শিখতে পারবো। আমাদের বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ইংরেজি সাহিত্যের যে সার্বিক আলোচনা তার আলোকেই আজকের ক্লাসটি হচ্ছে, আগামী ক্লাসও হবে। এর মধ্যেই রায়না রহমান এবং হালিমা ফরাজি মন্তব্য করেছে অপশন বি অর্থাৎ জন মিল্টন। সঠিক উত্তর হচ্ছে জন মিল্টন। জন মিল্টনের উল্লেখযোগ্য দুইটি মহাকাব্য, একটি হচ্ছে প্যারাডাইস লস্ট আর একটি হচ্ছে প্যারাডাইস রিগেইট। এটি আমরা জানি ইংরেজি সাহিত্যের এক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যেটিকে আমরা মহাকাব্য বলছি। মহাকাব্যটি লিখেছেন জন মিল্টন। তোমরা দেখতে পাচ্ছ জন মিল্টন যে সময়ে ইংরেজি সাহিত্যে তার সাহিত্যকর্মগুলো রচনা করেছেন সেটিও হচ্ছে আমরা যেটি বলেছি রেনেসা পিরিয়ড, অর্থাৎ 1625 থেকে 1649 সাল পর্যন্ত, যেটি শুরু হয়েছিল রেনেসা পিরিয়ড 1500 থেকে আমরা জানি 1660 পর্যন্ত। এই 160 বছর সময়ের মধ্যে এই ক্যারোলিন পিরিয়ড হচ্ছে একটি সময়। সুতরাং জন মিল্টনকেও আমরা বলতে পারি রেনেসা পিরিয়ডেরই একজন কবি। রেনেসা পিরিয়ডের যেই ভাগগুলো, যোগ বিভাগগুলো, তার মধ্যে চতুর্থ হচ্ছে এই ক্যারোলিন এইজ বা ক্যারোলিন পিরিয়ড, যেটি শুরু হয়েছে 1625 থেকে চলেছে 1649 পর্যন্ত। এখানে যাদের নাম উল্লেখযোগ্য রবার্ট হেরিক, জর্জ হারবার্ট রয়েছেন, জন মিল্টন এবং অ্যান্ড্রু মার্ভেল, তাদের সম্পর্কে তোমরা ভালো করে জেনে নেবে। তাদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো কোনগুলো ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেগুলো জানতে হবে। এরপর তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে টু ড্যাফোডিলস ইজ রিটেন বাই। এটি একটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এটা পাঠ্যও ছিল। এই টু ড্যাফোডিলস নামক বিখ্যাত কবিতাটি কে লিখেছেন? রবার্ট হেরিক, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, মিল্টন। চারজন বিখ্যাত ইংরেজি সাহিত্যের কবির নাম তোমরা অপশনে দেখতে পাচ্ছ। আর কাকে সঠিক উত্তর মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। শফিকুল ইসলাম সোহেল মন্তব্য করেছে অপশন 3 অর্থাৎ শেলি। টু ড্যাফোডিলস এর লেখক বলেছো, কবি বলেছো শেলিকে। জবা বলেছো রবার্ট হেরিক। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আর যারা যুক্ত আছো দ্রুত উত্তর মন্তব্য করবে। তোমাদের মন্তব্য পেলেই আমি এই উত্তরের ব্যাখ্যায় চলে যাব। যারা যুক্ত আছো তারা যদি জানা থাকে অবশ্যই মন্তব্য করবে, সেক্ষেত্রে তোমার বিষয়টা দেখে অন্যরাও মন্তব্য করতে জানতে উৎসাহিত হবে। ফরাজি মন্তব্য করেছো স্যার এই রাইটার গুলো পড়লে কি বিসিএস কমন পাবো? অবশ্যই বিসিএস এর জন্য বিশেষ করে যেসব রাইটারদের সাহিত্য কর্মগুলো উল্লেখযোগ্য আমরা সেগুলোকেই টপিক ডিটেলসে উল্লেখ করেছি। সেখান থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে এখানে উপস্থাপন করছি। এই নামগুলো তোমরা বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে, তাহলেই বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় তোমাদের কমন পড়বে। এবং তোমরা জানো এটা যেহেতু একটি সমৃদ্ধ সাহিত্য নিয়ে আলোচনা, ইংরেজি সাহিত্য একটি বিশাল আলোচনার জায়গা। এটি আসলে একদিনে কাভার করা বা অল্প সময়ে শেষ করা সম্ভব নয়। এটি আমরা জানি ইংরেজি সাহিত্য গ্রাজুয়েশন পরে পোস্ট গ্রাজুয়েশন চলে, এর উপর এমফিল, পিএইচডি সবকিছু করা যায়। কাজেই শুধুমাত্র এখানে এসে এই 15 নম্বরের জন্য 15 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমাদের ইংরেজি সাহিত্যকে যদি আমরা পড়তে যাই তাহলে পড়ে শেষ করতে পারবো না। তাই আমাদেরকে এখানে সামারি করে পড়তে হবে, সাজেশনের আকারে পড়তে হবে। সেই জন্যই আমি ক্লাসে যে নামগুলো উল্লেখ করছি তোমরা এই নামগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়লেই অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষাতে কাজে লাগবে। এর মধ্যে মন্তব্য করেছ রায়না রহমান এবং ফরাজি, দুইজনই বলেছ সঠিক উত্তর অপশন বি। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলতে পারি। তোমরা দেখতে পাচ্ছ টু ড্যাফোডিলস ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবিতা। এই বিখ্যাত কবিতার লেখক হচ্ছেন রবার্ট হেরিক। আমরা ওয়ার্ডসওয়ার্থ এবং শেলি, মিল্টন এদেরকে এই প্রশ্নের উত্তরের জন্য সঠিক উত্তর হিসেবে বলতে পারছি না। তোমাদের জন্য 15 নম্বর প্রশ্ন, লেভিয়াথান ইজ রিটেন বাই। লেভিয়াথান একটি বিখ্যাত গ্রন্থ ইংরেজি সাহিত্যের। আমরা এটি কার মাধ্যমে পেয়েছি? এখানে 4টি নাম রয়েছে, লক, জন লক, হবস রয়েছে, থমাস হবস, এরপর রয়েছে জ্যাক রুসো, এরপর রয়েছে জন মিল্টন।
এই চারজন সাহিত্যিকের কে লেভিয়াথান নামক গ্রন্থটি রচনা করেছেন? দ্রুত মন্তব্য করে জানাও। লেভিয়াথান গ্রন্থের লেখক কে? জন লক, থমাস হবস, জ্যাক রুসো নাকি জন মিল্টন? আমরা কাকে সঠিক উত্তর মনে করছি দ্রুত মন্তব্য করে জানাবো। রেজওয়ান আহমেদ বলেছো হবস, থমাস হবস কে বলেছো সঠিক উত্তর। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে এবং আরো যারা এই ক্লাসে যুক্ত হলে উপকৃত হবে বলে তোমরা মনে করছো তাদেরকে লিঙ্কটি শেয়ার করবে, তাদেরকে ক্লাসে যুক্ত করবে, তাহলে আমাদের ক্লাস আরো বেশি ইন্টারেক্টিভ হবে, আরো বেশি উপভোগ্য হবে, সকলের জন্য উপকারী হবে। রেজওয়ান কি মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো যারা যুক্ত আছো তারা দ্রুত মন্তব্য করে জানাও লেভিয়াথান গ্রন্থটির লেখক কে? জন লক, থমাস হবস, রুসো, মিল্টন। অনিলা মন্তব্য করেছো থমাস হবস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হবস। হবস যে গ্রন্থগুলো রচনা করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে লেভিয়াথান। এরপর জন লক রয়েছে, যাকে আমরা ডেমোক্রেসির জনক বলে থাকি। এরপর রুসো রয়েছে, মিল্টন রয়েছে। তারা এই প্রশ্নের জন্য সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে হবস। এরপর আমরা রেনেসাঁ পিরিয়ডের আরেকটি ভাগ দেখতে পাচ্ছি। এটিকে আমরা রেনেসাঁ পিরিয়ডের যে 5টি ভাগ বলেছি তার মধ্যে এটি হচ্ছে পঞ্চম, অর্থাৎ কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ড মাত্র 11 বছর সময়ের 1949 থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ 1960 সাল পর্যন্ত, সরি 1649 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত এই সময়টিকে বলা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এখানে 4টির নাম আমাদের বিশেষভাবে উল্লেখযোগ্য। তোমরা জন মিল্টনকে দেখেছো, জন মিল্টনকে আগেও আমরা আগের পিরিয়ডেও আমরা দেখেছি, ক্যারোলিন এজেও ছিল। সেখান থেকে আমরা একজন সাহিত্যিককে একাধিক পিরিয়ডের মধ্যেও আমরা পেতে পারি, যেমন অ্যান্ড্রু মার্ভেলকেও আমরা আগে পেয়েছিলাম। এটা রিপিট হতে পারে, একই সাহিত্যিক দুইটি ইংরেজি সাহিত্যের দুটি যুগে তিনি বিলং করতে পারেন, সেভাবে তার সাহিত্যকর্ম দুটি যুগেই আমরা পেতে পারি। সেক্ষেত্রে আমরা মনে রাখবো এবং তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা মনে রাখবো। এরপর রয়েছে থমাস হবস, যার সম্পর্কে আমরা একটু আগে একটি প্রশ্ন দেখলাম, এবং রয়েছে জেরেমি টেইলর। এই 4জন সাহিত্যকর্ম সম্পর্কে আমরা কমনওয়েলথ পিরিয়ড থেকে জানার চেষ্টা করব। এবারে তোমাদের জন্য আজকের আলোচনার 16 নম্বর প্রশ্ন, among the following who was a civil servant? যে 4 জনের নাম তোমরা অপশনে দেখতে পাচ্ছ, জন ড্রাইডেন, বেন জনসন, জন মিল্টন, ড্যানিয়েল ডোফ। এই 4 জনের কাকে তুমি বলবে যে এই 4 জনের মধ্যে কে সিভিল সার্ভেন্ট ছিলেন? তখনকার সময়ে কাকে সরকারি চাকরিজীবী ছিলেন কে? আমরা কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে আলোচনা করছি। কমনওয়েলথ পিরিয়ড দেখতে পাচ্ছ, কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে আমাদের আলোচনা চলছে। কমনওয়েলথ হচ্ছে রেনেসাঁ পিরিয়ডের সর্বশেষ যুগ, যেটি শুরু হয়েছে 1649 সাল থেকে চলেছে 1660 সাল পর্যন্ত। এই 1649 থেকে 1660 সাল পর্যন্ত সময়ের এই কমনওয়েলথ পিরিয়ডের মধ্যে যাদের নাম আমরা জেনেছি তাদের মধ্যে 4টি নাম তোমাদের অপশনে রয়েছে। এদের মধ্যে তুমি কোন সাহিত্যিককে বলবে যে সেই সময়ে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন তিনি, অর্থাৎ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন কোন সাহিত্যিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মন্তব্য করেছো রায়না রহমান, জন মিল্টনকে বলেছো তিনি সিভিল সার্ভেন্ট ছিলেন। সঠিক উত্তরের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আরো যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও এই 4 জন সাহিত্যকর্মীর মধ্যে কে সেই সময় সিভিল সার্ভেন্ট ছিলেন? জন ড্রাইডেন, বেন জনসন, জন মিল্টন এবং ড্যানিয়েল ডোফ। আমরা এই 4 জন সাহিত্যিকের মধ্যে কোন সাহিত্যিককে সেই সময়ে সিভিল সার্ভেন্ট হিসেবে জেনেছি? দ্রুত মন্তব্য করে জানাও।
এই চারজন সাহিত্যিকের মধ্যে এই প্রশ্নটি একটু ক্রিটিক্যাল, একটু আনকমন টাইপের প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, যেহেতু তোমরাও সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য বা সিভিল সার্ভেন্টের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, কাজে এই জায়গাতে কার নাম উল্লেখযোগ্য। তোমরা জানো বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর নাম তোমরা শুনেছ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে তৎকালীন সময়ে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, যিনি বাংলা সাহিত্যের, যার সাথে তুলনা করে আমরা ইংরেজি সাহিত্যের কমনওয়েলথ পিরিয়ডের একজন সাহিত্যিকের নাম মনে রাখবো। সঠিক উত্তর হচ্ছে অপশন, এবং অন্য যে তিনটি অপশন রয়েছে তারা সিভিল সার্ভেন্ট ছিলেন না, সিভিল সার্ভেন্ট ছিলেন জন বাইডেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য। এবার 17 নম্বর প্রশ্ন, পিলগ্রিম ইন প্রোগ্রেস ইজ রিটেন বাই, পিলগ্রিম ইন প্রোগ্রেস ইজ রিটেন বাই, এটি হচ্ছে উল্লেখযোগ্য একটি ইংরেজি সাহিত্যের সাহিত্যকর্ম। এটি কার লেখা? পিলগ্রিম ইন প্রোগ্রেস, এই সাহিত্যকর্মটি কার লেখা? জন ড্রাইডেন, জন বুনিয়ান, জন মিল্টন, জন লক। চারজন সাহিত্যিকের নাম অপশনে তোমরা দেখতে পাচ্ছ। কাকে সঠিক উত্তর মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাবে। খুবই সহজ এবং কমন একটি প্রশ্ন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন আসতে দেখেছি। এই প্রশ্নটি বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিমধ্যেই এসেছে, আমরা জানি। এই প্রশ্নটিকে আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। তোমরা এর মধ্যেই রায়না রহমান মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ জন মিল্টন। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আরো যারা যুক্ত আছো তারাও দ্রুত মন্তব্য করে জানাও। পিলগ্রিম ইন প্রোগ্রেস এই সাহিত্যকর্মটি কোন সাহিত্যিকের লেখা? হালিমা ফরাজি বলেছে অপশন এ জন ড্রাইডেন। অনিলা আক্তার বলেছে জন বুনিয়ান। আমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে জন বুনিয়ান। পিলগ্রিম ইন প্রোগ্রেস এটি লিখেছেন জন বুনিয়ান। আমরা মনে রাখবো তথ্যগুলো, যাতে পরবর্তী পরীক্ষায় আসলে আমরা আমাদের আজকের ক্লাস থেকে যে বিষয়গুলো আমরা, যে তথ্যগুলো আমরা জানতে পারছি, এগুলো যাতে আমাদের পরবর্তীতে আর কখনো ভুল না হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেটি আমরা রেনেসাঁ পিরিয়ডের পরে একটি লম্বা সময়ের জন্য অর্থাৎ 50 বছর সময়ের জন্য আমরা একটি পিরিয়ড পাচ্ছি, যেটিকে আমরা বলছি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই সময়টিকে এখানে দেখানো হয়েছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, যেটি 1660 সাল থেকে 1700 সাল পর্যন্ত, এবং এরপর রয়েছে অগাস্টান পিরিয়ড, যেটি 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত, এবং এইজ অফ সেন্সিবিলিটি, যেটি 1745 থেকে 1785 সাল পর্যন্ত। যেখানে আমাদের যাতে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগের ক্ষেত্রে এখানে যেন কোনো অংশই বাদ না যায়, সেজন্য এটিকে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ যেখান থেকে আমাদের রেনেসাঁ পিরিয়ড শেষ হয়েছিল 1660 সাল পর্যন্ত, অর্থাৎ কমনওয়েলথ পিরিয়ডের যে সর্বশেষ সময়, সেখান থেকে রেস্টোরেশন পিরিয়ড শুরু হয়েছে, চলেছে 1700 সাল পর্যন্ত, এই 40 বছর। তারপর আমরা পেয়েছি অগাস্টান পিরিয়ড, যেটি 1700 সাল থেকে শুরু হয়ে 1745, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বলতে বেসিক্যালি যে পিরিয়ডটিকে মিন করা হয় সেটি হচ্ছে অগাস্টান পিরিয়ড। এরপর তোমরা দেখতে পাচ্ছ এজ অফ সেন্সিবিলিটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাহিত্যর সময়কাল, সেটিকে আমরা বলছি 1785 সাল পর্যন্ত, 1745 থেকে। এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের এই জায়গা থেকে আমাদের কিছু তথ্য জানতে হবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য রয়েছে 18 নম্বর প্রশ্ন, who is first English novelist? Who was first English novelist? কে প্রথম ইংরেজি ঔপন্যাসিক?
ইংরেজি ঔপন্যাসিক। এভাবে যদি আমরা বাংলা তথ্যগুলো সাথে মনে রাখার চেষ্টা করি, বাংলা সাহিত্যে প্রথম বাংলায় উপন্যাস রচনা করেন আমরা জানি পেরিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল ছিল তার ইংরেজি বাংলা উপন্যাস। পরবর্তীতে সেই উপন্যাস সার্থক উপন্যাস বলা যায় না, কিন্তু সার্থক উপন্যাস রচনা করেছেন প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার কথা একটু আগে আমরা বলছিলাম। তিনি ব্রিটিশ সরকারের একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। তার প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের এই তথ্যগুলো আমরা জানি। ইংরেজি সাহিত্যেও আমাদের জানতে হবে কাকে আমরা প্রথম ঔপন্যাসিক বলি। ইংরেজি সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে? এডমান্ড বার্ক রয়েছে অপশনে, ডক্টর স্যামুয়েল জনসন রয়েছে, স্যামুয়েল রিচার্ডসন রয়েছে এবং অলিভার গোল্ডস্মিথ রয়েছে। এবারে 18 নম্বর প্রশ্নের যারা প্রশ্নটি দেখতে পাচ্ছ দ্রুত মন্তব্য করে তোমরা জানাবে যে কাকে ইংরেজি সাহিত্যের প্রথম ঔপন্যাসিক বলা হয়। আমরা বলেছি বাংলা সাহিত্যের প্রথম সফল বা সার্থক ঔপন্যাসিক বলা হয় ডক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, এবং প্রথম ঔপন্যাসিক বলা হয় পেরিচাঁদ মিত্রকে। ইংরেজি সাহিত্যে অপশন বলেছ অনিলা, বলেছ অপশন এ অর্থাৎ এডমান্ড বার্ক। দেখা যাক আমরা 18 নম্বর প্রশ্নের জন্য সঠিক উত্তর কোনটিকে বলবো। আঠারো নম্বর প্রশ্নের প্রথম ইংরেজি ঔপন্যাসিক, এটা তোমরা মনে রাখবে যে প্রথম ইংরেজি ঔপন্যাসিক বলা হয় উইলিয়াম রিচার্ডসন। তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এডমান্ড বার্ক, স্যামুয়েল জনসন, স্যামুয়েল জনসনকে আমরা বলে থাকি প্রথম ডিকশনারির লেখক, লেক্সিকোগ্রাফার বলে থাকি। এরপর রয়েছে গোল্ডস্মিথ। এগুলো সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল রিচার্ডসন প্রথম ইংরেজি সাহিত্যের উল্লেখযোগ্য এবং প্রথম ঔপন্যাসিক বলা হয়। আমাদের জন্য এবারের প্রশ্ন দেখতে পাচ্ছ, আলেকজান্ডার পোপ লিখেছেন অ্যান এসে অন এ ম্যান। এটি কি? একটি কবিতা, উপন্যাস, শর্ট স্টোরি নাকি গান? আলেকজান্ডার পোপ কি রচনা করেছেন? 19 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। আলেকজান্ডার পোপের লেখা অ্যান এসে অন এ ম্যান এটি আসলে কি? এটি কি কবিতা, উপন্যাস, নাকি ছোট গল্প, নাকি গান, সঙ্গীত? তোমরা কোনটিকে সঠিক উত্তর বলছো দ্রুত মন্তব্য করে জানাও। আমরা মন্তব্য পাচ্ছি। 19 নম্বর প্রশ্ন। আমাদের ক্লাসের শেষ দিকে চলে আসছে আমরা, আর বেশি প্রশ্ন তোমাদের জন্য নেই। আলেকজান্ডার পোপের তো ফরাজি মন্তব্য করেছে অপশন এ অর্থাৎ পোয়েম। রায়না মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ শর্ট স্টোরি। আলেকজান্ডার পোপ মূলত একজন এসেইস্ট। তিনি মূলত এসে রচনা করেছেন, কিন্তু এই প্রশ্নটি একটু ব্যতিক্রমী প্রশ্ন। প্রশ্নের শিরোনামে বলা হয়েছে এন এসে অন এ ম্যান, কিন্তু এটি আসলে একটি এসে নয়। এটি আসলে একটি রচনা, প্রবন্ধ, এই জাতীয় কোনো রচনা নয়। এটি সঠিক উত্তর হচ্ছে এটি হচ্ছে একটি কবিতা। উপন্যাস, শর্ট স্টোরি কিংবা সঙ্গীত কোনটি এই সাহিত্যকর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি হচ্ছে একটি কবিতা, এটি আপনার মনে রাখবেন। এরপর তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী যে এজটি রয়েছে অগাস্টান পিরিয়ড, যেটি আমরা বলেছি 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত। এখানে উল্লেখযোগ্য যাদের নাম আমরা পাচ্ছি আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, গালিভার স্ট্রাভেলসের লেখক। এরপর আমরা পাচ্ছি ড্যানিয়েল ডোফে, এরপর রয়েছে জোসেফ এডিসন। এই নামগুলো আমরা বিশেষ করে মনে রাখবো, তাদের সাহিত্যকর্মগুলো সম্পর্কে জানবো। আমাদের জন্য 20 নম্বর প্রশ্ন। রবিনসন ক্রুসো ইজ এ প্লে রিটেন বাই। এই একটি বিখ্যাত নাটকের নাম রবিনসন ক্রুসো। তোমরা এই সম্পর্কে এই রবিনসন ক্রুসোর গল্প জেনে থাকবে। রবিনসন ক্রুসোর ছোট গল্প বা শিশুতোষ গল্প আমরা ছোটবেলায় পড়েছি। রবিনসন ক্রুসোর নামে যে উল্লেখযোগ্য নাটকটি ইংরেজি সাহিত্যে পাওয়া যায়, এই বিখ্যাত নাটকটির লেখক কে? জনাথন সুইফট অপশনে রয়েছে স্যার ভ্যান ব্রাফ, এবং রয়েছে হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডোফে। আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? রবিনসন ক্রুসোর লেখক কে? যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। এটি হচ্ছে আমাদের ক্লাসের আজকের 20 নম্বর প্রশ্ন।
রায়না রহমান মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ হেনরি ফিল্ডিং। রবিনসন ক্রুশোর লেখক হচ্ছে, সঠিক উত্তরে চলে যাচ্ছে, রবিনসন ক্রুশোর লেখক হচ্ছে ড্যানিয়েল ডফে। আমরা অন্য যে তিনটি নাম দেখতে পাচ্ছি সেগুলো রবিনসন ক্রুশোর নামের যে বিখ্যাত নাটকটি রয়েছে সেগুলোর লেখক নয়, সঠিক উত্তর হচ্ছে ড্যানিয়েল ডফে। আমাদের জন্য আজকের 21 নম্বর প্রশ্ন, লন্ডন এ পোয়েম ইজ রিটেন বাই। লন্ডন এ পোয়েম কার লেখা? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেই মন্তব্য করেছো রায়না রহমান। 21 নম্বর প্রশ্নের জন্য তোমরা কোনটাকে সঠিক উত্তর মনে করছো? একটু আনকমন টাইপের প্রশ্ন, আমরা নতুন কিছু যাতে ক্লাস থেকে শিখতে পারি সেই জন্য তোমাদের জন্য মাঝে মধ্যে আনকমন প্রশ্ন নিয়ে আসি। তোমরা অনুমানে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সঠিক উত্তরটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে এই প্রশ্ন আসলে তোমাদের আর কোথাও ভুল না হয়, তোমরা আত্মবিশ্বাসের সাথে যেন এই প্রশ্নের উত্তর দিতে পারো। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল জনসন। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি রয়েছে, লন্ডন এ পোয়েম, এই সাহিত্যকর্মটির লেখক হচ্ছে স্যামুয়েল জনসন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে এখানে একটি এজ সম্পর্কে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্যামুয়েল জনসন, গেটে, হেনরি ফিল্ডিং, থমাস গ্রে, ওয়াল্টার স্কট, রোসো, অলিভার গোল্ডস্মিথ, এডমান্ড বার্ক, অ্যাডাম স্মিথ, ভলতেয়ার, অনেকগুলো সাহিত্যিক আমরা এই সময় পেয়েছি 1745 থেকে 1798, একটি লম্বা সময়, প্রায় 50 বছর সময়ের এই উল্লেখযোগ্য সময়ে আমরা যে সাহিত্যিকদের পেয়েছি, ইংরেজি সাহিত্য যাদের সাহিত্য কর্মের কারণে, তাদের অবদানের কারণে সমৃদ্ধ হয়েছে, তাদের নামগুলো এখানে উল্লেখযোগ্য কয়েকজনের নাম উল্লেখ করেছি, যে নামগুলো তোমাদের মনে রাখা দরকার। যে নামগুলোর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে তাদের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো কি। তোমরা এখানে বিভিন্ন ধরনের সাহিত্যিক দেখতে পাচ্ছ, রয়েছে অ্যাডাম স্মিথ রয়েছেন, অ্যাডাম স্মিথকে ইকোনমিক্সের জনক বলা হয়, এবং গেটে রয়েছে জার্মানির বিখ্যাত সাহিত্যিক বা জার্মানির জাতীয় কবি বলা হয়। এরপর রয়েছে স্যার ওয়াল্টার স্কট, রয়েছে রুশো, যাকে সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের উল্লেখযোগ্য গ্রন্থকার বা সাহিত্যিক বলা যায়। এই সম্পর্কে তোমরা তথ্যগুলো মনে রাখবে। তোমাদের জন্য এবারের প্রশ্ন রয়েছে, তোমরা 22 নম্বর প্রশ্ন পাচ্ছ, হু ইজ নন এজ এ গ্রেভিয়ার্ড পয়েট। তাকে গ্রেভিয়ার্ড পয়েট বলা হয়? যে চারটি নাম দেখতে পাচ্ছ এর মধ্যে মন্তব্য করেছো উমর ফারুক, বলেছো অপশন এ অর্থাৎ টি.এস. ইলিয়ট। যদি 22 নম্বর প্রশ্নের জন্য তোমার এই উত্তরটি হয়ে থাকে, 22 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রেভিয়ার্ড পয়েট কাকে বলা হয়। প্রশ্নের সঠিক উত্তরে চলে যাচ্ছি আমরা। প্রশ্নের জন্য সঠিক উত্তর হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে কে বলা হয় গ্রেভিয়ার্ড পয়েট।
তথ্যগুলো তোমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, তোমরা যাতে এই প্রশ্নগুলো যখন পরীক্ষায় পাবে তখন যাতে উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের জন্য আগামী ক্লাস যেটি হবে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসের সময় আমরা উল্লেখ করেছি আগামী 3 তারিখে অর্থাৎ আগামী পরশুদিন সোমবার রাত 10টায়। যেহেতু আমরা রমজান মাসে রয়েছি, রমজান মাসের জন্য আমাদের সময় কিছুটা পরিবর্তন এসেছে। 9টার পরিবর্তে আমাদের ক্লাসগুলো রাত 10টায় আমরা কন্টিনিউ করব এই মাসে, মার্চ মাসে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ক্লাসে। যারা যুক্ত হলে ক্লাস থেকে উপকৃত হতে পারবে বলে তোমরা মনে করো, তাদেরকে নিয়ে আগামী ক্লাসে যুক্ত থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।